আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আসলে নিয়মিতভাবে আমি তোমাদের ইংরেজি শেখার ভিডিও দিতে পারছি না নিজের ব্যস্ততার কারণে। ইংরেজি, বাংলা, সংস্কৃত, ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও দিতে হওয়ার জন্যে আমি ঠিকঠাক নিয়মিতভাবে তোমাদের ভিডিও দিতে পারছি না। এজন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত কিছু দিচ্ছ না, যার জন্যে আমি বুঝতে পারছি না যে তোমাদের চাহিদা ঠিক কতটা। চাহিদা যদি বাড়ে নিশ্চিতভাবেই ভিডিও সংখ্যাও বাড়বে। আর যদি চাহিদা না দেখি তো এরকম যেভাবে অন্যান্য বিষয়ের ভিডিও একটু বেশি বেশি করে বানাতে হচ্ছে, সেই কারণে ইংরেজির ভিডিও বানানো কম পড়ে যাচ্ছে। এরকমটাই চলবে। তো তোমরা মাঝে মাঝে একবার করে নোটিফিকেশনগুলো দেখবে যে কোনো ভিডিও এলো কি না। তো আমরা আজকে শিখব ইংরেজিতে ছোট ছোট বাক্য কিভাবে বলবো। একদম অত্যন্ত ছোট বাক্য আমরা শিখব। এর আগে দেখো তোমাদেরকে আমি সিলেবল শিখিয়েছিলাম। হ্যাঁ, মনোসিলেবিক ওয়ার্ড, বাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, কোয়াড্রিসিলেবিক বা টেট্রাসিলেবিক ওয়ার্ড এগুলো শিখিয়েছি। তার আগে তোমরা বিভিন্ন কাজের নাম, ইংরেজিতে বিভিন্ন কাজকে কিভাবে বলা হয় সেগুলো তোমরা জেনেছ। যাওয়াকে বলা হয় গো, দৌড়ানোকে বলা হয় রান, পড়াকে বলা হয় রিড। এগুলো তোমরা পড়েছ, এবং যারা পড়োনি তারা ভিডিও আমার যেগুলো রয়েছে আমার প্লেলিস্টে একটু খোঁজ করলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা ওগুলো দেখে নেবে। আজকে আমরা শুধুমাত্র যতটা ছোট আকারে, যতটা সহজভাবে বাক্য ইংরেজিতে বলতে পারা যায় আমরা সেইটুকুই শিখব। আমি ধরে নিচ্ছি তোমরা ইংরেজি এই প্রথম শিখছ। তো হতে পারে কেউ 5-এ পড়ছো, কেউ 6-এ পড়ছো, কিন্তু এইভাবে হয়তো ইংরেজিটা তোমরা কেউ পড়োনি। নিজের মতো করে হয়তো অনেকে বলতে পারো না। তো সেই রকমটা ধরে নিয়েই আমি কিন্তু তোমাদের একেবারে শুরু থেকে শুরু করেছি। মানে আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে যারা ইংরেজি একেবারেই কিছুই জানে না, শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত পড়তে পারে, তারা যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে ইংরেজি তাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না, খুব সহজেই শিখতে পারবে। যারা ইংরেজিতে এগিয়ে আছো তাদেরকে আমি কিন্তু, তাদের জন্য আমার ভিডিও নয়। যারা ইংরেজিতে পিছিয়ে আছো তাদের জন্য আমার ভিডিও। তো আমি যেটা বলছিলাম যে আমরা সবচাইতে ছোট ছোট বাক্য গঠন শিখব। তো সবচেয়ে ছোট বাক্য গঠন করতে গেলে কি কি দরকার? আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে একজন ব্যক্তিকে দরকার, একটা মানুষকে দরকার যে কোনো কাজ করবে। আর ২ নাম্বার হচ্ছে সেই লোকটি যে কাজটি করবে সে কাজটা দরকার। তাহলে সবচাইতে ছোট বাক্য তৈরি করতে গেলে আমাদের মাত্র দুটো জিনিস দরকার। কে কাজ করবে তাকে দরকার, আর সে যে কাজটা করবে সে কাজটাকে দরকার। তো কাজ তো তোমরা জেনে গেছো ইংরেজিতে কি বলা হয়। আবার রিপিট করছি আমি। গো মানে যাওয়া, মানে সকাল থেকে যে আমরা কাজগুলো করি, দেখো তোমরা আগে একটা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। একদম সকালবেলায় উঠে যেটা উঠছি বিছানা থেকে, ঘুম থেকে উঠছি সেটাকে বলছি গেট আপ ইংরেজিতে। হাত মুখ ধুচ্ছি সেটাকে বলছি ওয়াশ। আমরা কোনো কিছু খাচ্ছি সেটাকে বলছি ইট। আমরা পড়ছি, পড়াটাকে বলছি রিড, লেখাটা রাইট, কোথাও যাওয়া গো, আসা কাম, ওঠা রাইজ, দাঁড়ানো স্ট্যান্ড, বসা সিট, নাচ করা ড্যান্স, গান করা সিং, সাঁতার কাটা সুইম। এগুলো সব তোমরা কিন্তু আগের ভিডিওতে পেয়ে যাবে। তাহলে এই কাজগুলো আমরা জেনে গেছি। তো যারা জানোনি তারা ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে জেনে যাবে। খুব সহজভাবে করে দেয়া হয়েছে। তাহলে কাজ আমরা জেনে গেলাম। এবারে ব্যক্তি যে কাজটা করবে, তো সেই ব্যক্তি কে কে হতে পারে, কাকে আমরা ব্যক্তি হিসাবে নিতে পারি?
এই পৃথিবীর যে কোনো জিনিসকে আমরা ব্যক্তি হিসাবে নিতে পারি। ব্যক্তি মানে মানুষ, কিন্তু এখানে ব্যক্তি মানে আমি বলছি মানুষ হওয়ার দরকার নেই। পৃথিবীর যাবতীয় বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জিনিসকে তোমরা তোমরা ব্যক্তি হিসাবে এখানে গ্রহণ করতে পারো। তো অত তোমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই। ব্যক্তি তো যে কেউ হতে পারে। আমি হতে পারি, আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, আমার বাবা হতে পারেন, মা হতে পারেন, আমার কোনো বন্ধু হতে পারে, ভগবান হতে পারে, মাস্টার মশাই হতে পারে, ডাক্তারবাবু হতে পারেন, মাস্টারমশাই হতে পারেন, ডাক্তারবাবু হতে পারেন, যে কেউ হতে পারেন ব্যক্তি। তো তাহলে এখন আমরা ইংরেজি শেখার সময় আমরা কাকে ব্যক্তি হিসেবে চয়ন করব? প্রথম, সবাইকে দিয়েই কিন্তু বাক্য রচনা করা যাবে, কিন্তু সবাইকে দিয়ে যদি বাক্য রচনা করতে হয় তাহলে তো এখন শত শত বাক্য রচনা করতে হবে। আমার এই 10 মিনিটের ভিডিওতে এ তো ধরবে না। তো আমাদের মধ্যে যে কোনো একজনকে চয়ন করতে হবে। তো আমরা দেখে নিই যে এই যে ব্যক্তি কাজ করবে তাকে কি বলা হয়। যে ব্যক্তি কোনো কাজ করে তাকে আমরা বাংলা ভাষায় বলি কর্তা। বাংলা ব্যাকরণে তোমরা কর্তা শব্দটা হয় পড়েছ নয় পড়বে। আর সেই কর্তাকেই ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট। তো এখানটায় তোমাদের একটু পরীক্ষা করে নিই। তোমাদেরকে তো সিলেবল করিয়েছি। তো এই সাবজেক্ট কথাটায় কটা সিলেবল আছে? তোমরা কিভাবে এটাকে উচ্চারণ করতে পারবে ভেঙে ভেঙে? দেখো, সাবজেক্ট, সাবজেক্ট, তাহলে দুটো সিলেবল আছে। সাবজেক্ট কথাটা তাহলে বাইসিলেবিক। তো যাই হোক, ওই জায়গায় আর যাওয়ার দরকার নেই, জাস্ট একটু টেস্ট করে নিলাম। তাহলে যে ব্যক্তি কোনো কাজ করে তাকে বাংলায় যেমন আমরা কর্তা বলি, আর ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট। যেমনটা বললাম, সাবজেক্ট যে কেউ হতে পারে, এদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি চয়ন করব। আর যে কাজটা, ওই ব্যক্তি যে কাজটি করে সেই কাজটিকে আমরা বাংলায় বলি ক্রিয়াপদ, আর ইংরেজিতে বলি ভার্ব। বাংলায় ক্রিয়াপদ বলছি, ইংরেজিতে ভার্ব বলছি। কোনটাকে? না, যে কাজটা করছি। তাহলে আমার সহজ বাক্য গঠন করতে গেলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে সাবজেক্ট, মানে যে কাজ করবে কর্তা, আর দুই হচ্ছে ভার্ব, মানে যে কাজটা করা হচ্ছে, অর্থাৎ ক্রিয়াপদ। তাহলে এখানে পড়া, লেখা, খাওয়া, ওঠা, বসা, যাওয়া, আসা, নাচা, গান করা ইত্যাদিগুলো হচ্ছে ভার্ব। এবার আমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুটো দিয়ে বাক্য রচনা করব। কারণ সবচেয়ে ছোট বাক্যের মাত্র দুটো অংশ থাকবে, সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট আমরা কাকে নেব একটু আগে চর্চা করলাম, যাকে খুশি নিতে পারি। তো নেয়ার আগে তাদের ইংরেজিটা কি এটা একটু আমরা দেখে নিই। আমি, আমির ইংরেজি হচ্ছে আই। তুমি, তোমার ইংরেজি ইউ। আপনি, আপনার ইংরেজিও ইউ। তুই, তোর ইংরেজিও ইউ। তাহলে তুমি, আপনি, তুই, এগুলোর জন্য ইংরেজিতে আলাদা আলাদা শব্দ নেই, একটাই শব্দ আছে ইউ। আমার চাইতে ছোট তাকে আমি তুই বলতে পারি, সেটা ইংরেজিতে ইউ। আমার চাইতে ছোট তাকে আমি তুমি বলতে পারি, সেটাও ইংরেজিতে ইউ। আমার চাইতে বড় তাকে আমি আপনি বলবো, তো সেটা হচ্ছে ইংরেজিতে ইউ। আমার চাইতে বড়কে অনেক সময় তুমি বলি, মাকে বাবাকে তুমি বলি, সেটাও কিন্তু ইংরেজিতে ইউ। আর সে, সে যদি পুরুষ হয় তাহলে হবে হি, আর সে যদি মহিলা হয় তাহলে হবে সি। আবার সম্মান জানিয়ে আমাদের চাইতে যারা বড় তাদেরকে আমরা বলি তিনি। তো তিনি যদি মহিলা হন তাহলে হবেন সি, আর তিনি যদি পুরুষ হন তাহলে হবেন হি। তাহলে সে বা তিনি এর জন্য ইংরেজিতে দুটোই শব্দ আছে। যদি পুরুষ হন তাহলে হি, আর যদি স্ত্রী হন তাহলে সি। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা এখন আপাতত আই, ইউ, হি, সি এই চারটের মধ্যে যে কোনো একটাকে নিতে পারি। তোমরা অন্য সাবজেক্টও নিতে পারো, রাম, শ্যাম, যদু, মধু, মা, বাবা, কাকা, দাদা, এগুলো নিতে পারো। কিন্তু এই ভিডিওর জন্য আমি এই চারটের মধ্যেই যে কোনো একটা চয়ন করব। কোনটাকে চয়ন করব? তোমরা একটু মনে রাখো যে কি কি তোমরা পড়লে, আই, ইউ, হি আর সি। এরপরে ভার্ব। ভার্ব দেখো তোমাদেরকে যেটা বললাম আগের ভিডিওতে, যেটা দেখিয়েছি, দেখো পড়ছে
পড়ার হচ্ছে ইংরেজি রিড, খেলছে খেলার ইংরেজি প্লে, বলছে তার ইংরেজি স্পিক। এখানটায় দেখে নাও, একটু তাড়াতাড়ি আমি স্লাইডটা বোধহয় চালিয়ে দিয়েছিলাম, ভালো করে দেখে নাও। এরপরে দেখো ঘুম থেকে উঠছে, যেটা বলছিলাম গেট আপ, খাচ্ছে, খাওয়ার ইংরেজি ইট, পান করার ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। তো আবার সেই প্রশ্নটা করি, সাবজেক্ট হিসেবে আমরা কাকে নেব? দেখো, আমরা তো যাকে খুশি নিতে পারি, আগেই বললাম আই, ইউ, হি, সি, রাম, গড, এগুলো আমরা যাকে খুশি নিতে পারি। কিন্তু যখন ইংরেজিটা আমি শিখছি, তখন কর্তা হিসেবে আমাকে নিয়েই শুরু করা যাক, সেটাই সবচাইতে ভালো। তাহলে আমি, তার ইংরেজিটা কি হচ্ছে? আই। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে আইকে নিচ্ছি, সাবজেক্ট হয়ে গেল আই। আর ভার্ব কোনটা নিলাম? লেখা, রাইট। তাহলে বাক্যটা কি হলো? আই রাইট। দেখো কত সহজ। সাবজেক্টকে বসিয়ে দাও, তার পাশেই ভার্বকে বসিয়ে দাও, আমার বাক্য হয়ে গেল। আই রাইট। আই রাইট মানে আমি লিখি। আই রাইট মানে আমি লিখি। দেখো সাবজেক্ট এবং ভার্ব নীল রঙের লেখাটা দেখো, প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, হয়ে গেল আই রাইট। এবারে আই রাইটের মানে হচ্ছে আমি লিখি। তবে এর মধ্যে একটু অসম্পূর্ণতা আছে, সেটা আমি পরে তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি। এখন তোমরা বুঝতে পারলে, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে রাইট। তাহলে আই রাইট, রাইট মানে যেহেতু লেখা, অতএব সেন্টেন্সটা হলো, বাক্যটা হলো আই রাইট। এবারে তোমরা যে কোনো লোককে বলতে পারবে, যদি বলে তুমি কি করো, তখন তুমি বলবে আই গেট আপ, মানে আমি ঘুম থেকে উঠি। আই ব্রাশ, আমি ব্রাশ করি। আই ইট, আমি খাই। আই ড্রিঙ্ক, আমি পান করি। আই গো, মানে আমি যাই। আই রিড, মানে আমি পড়ি। আই রাইট, মানে আমি লিখি। আই ডান্স, মানে আমি নাচ করি। আই সিং, মানে আমি গান করি। আই সুইম, মানে আমি সাঁতার কাটি। তাহলে এগুলো তোমরা বলতে পারবে কি না বলো এবারে? এটুকু তো শিখে গেলে। এবার দেখো, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসিয়ে আই রাইট লিখলাম, আমি লিখি। যে জায়গাটায় অসম্পূর্ণতা ছিল সেই জায়গাটা এবারে দেখো। আই রাইট ওখানেও লিখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছ। আই রাইটের পরে দেখো একটা বিন্দু দেয়া আছে, ডট। যে কোনো বাক্য, এই ধরনের বাক্য যে আমি শেষ করছি, বাক্যটা শেষ হচ্ছে, তার প্রমাণ হিসেবে আমাকে এই ডট চিহ্নটা দিতে হবে। এটাকে বলা হয় ফুল স্টপ, বা কেউ কেউ বলেন শুধু স্টপ। আই রাইট, তারপর একটা স্টপ সাইন, মানে ডট দিতে হবে। তার মানে আমার বাক্যটা শেষ হয়ে গেল, আমার আর কিছু বলার নেই। বাংলাতেও দেখো, আমি লিখি লেখার পরে একটা দাঁড়ি চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় পূর্ণচ্ছেদ। যতক্ষণ পর্যন্ত না তুমি এই চিহ্নটা দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাক্য কিন্তু সঠিক হবে না। তুমি যতই সঠিক লিখো, এই চিহ্নগুলো না দিলে সেই বাক্যকে সঠিক হিসেবে গণ্য করা হবে না। দেখো, তার জন্যে আই গো, এটা লিখেছি, আই গো লেখার পর স্টপ দিয়েছি, তার মানে এটা একটা পূর্ণ বাক্য, আমি যাই। আই রিড, এখানে স্টপ দেয়া নেই, তার মানে এটা সঠিক বাক্য, কিন্তু তবুও তুমি নাম্বার পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে তুমি স্টপ সাইনটা দাওনি। তাহলে যাই হোক, আই রাইট মানে আমি লিখি, আই গো মানে আমি যাই, আই রিড মানে আমি পড়ি। এবার একটা মজা দেখো, আমি সাধারণভাবে পড়ি, খাই, যাই এগুলো বলতে পারি, কিন্তু এখন আমি কি করছি? অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে আমি কি করছি? অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, এই তুমি কি করছো? মানে ওই সময়টায় আমি কি করছি এইটা বোঝাতে গেলে আমাকে শুধু ভার্বটা দিলে হবে না, ভার্বের সঙ্গে কিছু যোগ করতে হবে। আমি লিখছি, দেখো আমি এখানে লিখলাম আই অ্যাম রাইটিং। আমি শুনছি, আই অ্যাম লিসনিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং, মানে এখন যেটা করছি। আমি গান গাইছি, আই অ্যাম সিঙ্গিং।
আমি নাচ করছি, আই অ্যাম ড্যান্সিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। তো পরিবর্তন কি করলাম? কি পরিবর্তন হয়েছে? এইবার দেখো, আলাদা করে কালার করে দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আই গো মানে আমি যাই। দেখো পরের লাইনে আমি যাচ্ছি তার ইংরেজিতে যখন করলাম, তখন গো এর আগে অ্যাম দিলাম, আর গো এর সঙ্গে আইএনজি যোগ করে দিলাম গো এর ঠিক পরে। তাহলে পরিবর্তন কি করলাম? গোটা তো ভার্ব, তাহলে ভার্বের আগে আমি অ্যাম দিলাম, আর ভার্বের পরে ভার্বের সঙ্গে লাগিয়ে আইএনজি যোগ করলাম। তাহলে আই গো মানে আমি যাই, আমি যাচ্ছি এটা হবে আই অ্যাম গোয়িং। এইটা মনে রাখবে শুধু, যে ভার্বের আগে অ্যাম যোগ করতে হবে, আর ভার্বের পরে আইএনজি ইং এটা যোগ করতে হবে। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি পান করছি, আই অ্যাম ড্রিঙ্কিং। আমি আসছি, আই অ্যাম কামিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। কি তফাৎটা? ভার্বের আগে অ্যাম আর ভার্বের পরে আইএনজি যোগ করতে হলো। তো এইভাবে তোমরা ইংরেজিতে সহজ বাক্য বলতে পারবে। এখানে একটা প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে আশা করি, স্যার গোয়ের পরে তো আইএনজি যোগ করলেন, ঠিক আছে, এখানে রাইটিং এর পর আইএনজি যোগ করলেন, তো এইটা কোথায় গেল? WRITE ছিল তো, তো তাহলে বানানটা হওয়া উচিত ছিল WRITE, তারপরে তো আইএনজি যোগ হওয়া উচিত ছিল। এই প্রশ্নটা তোমাদের মাথায় আসার কথা। এখানে তোমাদের একটা জিনিস জেনে রাখা দরকার, যে ভার্বের শেষে যদি থাকে, আইএনজির ক্ষমতা এত বেশি, সে ইটাকে ওখান থেকে হটিয়ে দেয়, সেখান থেকে পালিয়ে যায় আইএনজির ভয়ে। তো তার জন্যে রাইট, WRITE, তার সঙ্গে আইএনজি যখন যোগ হবে ইটা উড়ে যাবে, হয়ে যাবে WRITING। আচ্ছা, রাইড, RIDE, রাইড মানে হচ্ছে ঘোড়ায় চাপা বা মোটর সাইকেলে চাপা। তো এই যে রাইডের সঙ্গে যদি আইএনজি যোগ করি, তাহলে রাইডের ইটা উড়ে যাবে, হয়ে যাবে RIDING। আচ্ছা, এতটা আমার ভাবার দরকার কি? কাম, এটা তো খুব সহজ, COME, কাম মানে আসা। তো কামের সঙ্গে আইএনজি যোগ করা, দেখো এইটা উড়ে চলে যাবে, COMING। তাহলে এখন আমরা যে কাজটা করছি, সেই কাজটা বোঝাতে গেলে আমাকে ভার্বের আগে অ্যাম যোগ করতে হবে এবং ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। তাহলে তোমরা এখন আমার ভিডিওটা দেখছো, ওয়াচ মানে দেখা। এখন আমি যদি বলি তোমাদেরকে হোয়াট আর ইউ ডুইং, তখন তোমরা প্রত্যেকে বলবে, স্যার আই অ্যাম ওয়াচিং। আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি। আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে তোমরা কি আমার ভিডিও দেখো, তোমরা প্রত্যেকে উত্তর দেবে ইয়েস, আই ওয়াচ। হ্যাঁ, আমি দেখি। মানে তোমরা আগের দিনও দেখেছো, আজও দেখছো, পরেও দেখবে। তো সেই জন্য তোমরা বলবে আমি দেখি, আই ওয়াচ। কিন্তু আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখন কি দেখছো, ইয়েস, আই অ্যাম ওয়াচিং। হ্যাঁ, আমি দেখছি। আরে ইয়েস নাও বলতে পারো, আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি। তো তোমরা যতগুলো ভার্ব শিখেছ, সব ভার্ব দিয়ে এরকমভাবে বাক্য রচনা করার চেষ্টা করো। খুবই সহজ, পারবে। এবং বাড়িতে বাবাকে, মাকে, কিংবা প্রাইভেটের মাস্টারমশাইকে অথবা স্কুলের মাস্টারমশাইকে তোমরা দেখিয়ে নেবে। ব্যাস, আজ এই পর্যন্তই। খুব সহজভাবে তোমরা ইংরেজি শিখতে থাকো, হাসতে হাসতে ইংরেজি শিখতে থাকো। একদমই চাপ নেওয়ার কোনো দরকার নেই। শুভরাত্রি।